নমস্কার, আমি দেবদাস আর আপনারা শুনছেন কলিকাতা দর্পণ। কলকাতার কিছু অজানা ইতিহাস অচেনা বইয়ের পাতা থেকে আপনার জন্য স্পেশাল করে সংগ্রহ করে নিয়ে আসা। কলকাতা ফার্স্ট সিনেমা হল। দেশের প্রথম সিনেমা হল ছিল কলকাতাতেই। সময়ের ভারে মুচ্ছে ইতিহাস। চ্যাপলিন সিনেমা ছিল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের সবচেয়ে পুরনো একক পর্দা সিনেমা হল। এটির ঠিকানা ছিল 5/1 চৌরঙ্গি প্লেস। 1907 সালে জামশেদজি রামজি ম্যাডান এই সিনেমা হলটি চালু করেন। সেই সময় এই হলটির নাম ছিল এলফিনস্টন পিকচার প্যালেস। পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে রাখা হয়েছিল মিনার্তা থিয়েটার। এই সিনেমা হলে উত্তম কুমারের বাবা প্রজেক্টর চালাতেন। বেশ কয়েক দশক ধরে এই সিনেমা হলটির অবস্থা খারাপ থাকার পর কলকাতা পৌর সংস্থা এটি অধিগ্রহণ করে এবং 1980-র দশকে এর নামকরণ করে চ্যাপলিন সিনেমা। বেশ কয়েক বছর বন্ধ থাকার পর 2013 সালে পৌর সংস্থা এই হলটি ভেঙে দেয়। শিয়ালদা পেরিয়ে মল্লিক বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন, হঠাৎ দেখলেন স্টপেজের নাম জোড়া গির্জা। দাঁড়িয়ে রয়েছে একটি চার্চ। চার্চটির নাম জোড়া গির্জা। চার্চের এমন নাম হলো কেন? কলকাতার প্রথম বিশপ ছিলেন টমাস ফ্যানেস মিডলটন। বউবাজার অঞ্চলের খ্রিস্টানদের জন্য তিনি গির্জা তৈরিতে উদ্যোগী হয়েছিলেন। জনৈক রবার্ট ল্যাজারাস ডি অলিভিয়ার এক কেরানি চার্চের জন্য জমি দেন। ওই জমিতেই গড়ে ওঠে চার্চ, নাম সেন্ট জেমস চার্চ। জলা বুঝিয়ে ভরাট করা জমি হওয়ায় নির্মাণের সময়তেই বিপত্তি আরম্ভ হলো। ক্রমশ বসে যেতে থাকলো চার্চ। ফলে চূড়া আর বানানো হলো না। লোকজনও তেমন সেন্ট জেমসের বদলে ন্যাড়া গির্জা বলে ডাকতে আরম্ভ করলো চার্চকে। এই চার্চে রাশি লগ্নে হয়তো সমস্যা ছিল। 1858-এর 22শে আগস্ট 6 সপ্তাহে ভেঙে পড়েছিল চার্চের ছাদ। উইয়ের বংশ করিবর্গা দফা রফা করে দিয়েছিল। কি আর করা যাবে? অগত্যা ন্যাড়া গির্জাকে ত্যায্য সন্তান করে দেওয়া হলো। লোয়ার সার্কুলার রোডে জমি কিনে ফের আরেকটি সেন্ট জেমস চার্চ তৈরি করা হয়। কাজ শুরু হয় 1862 সালে 7ই জুন, আর চার্চ খুলে যায় ঠিক তার 2 বছর পর। দিনটা ছিল জুলাই মাসের 25 তারিখ। নতুন সেন্ট জেমস গির্জার মাথায় 2টো চূড়া বসল, আর সেই থেকে নাম হয়ে গেল জোড়া গির্জা। আজও ওই নামেই পরিচিত। জোড়া গির্জা বললেই বাস দাঁড়িয়ে যাবে সেখানে। সকাল 8:30। হলুদ রোদমাখা শ্যামবাজার মোড় থেকে ট্রাম গাড়ি বাঁক নিচ্ছে ছায়াঝরা বিধান সারণীর দিকে। করচুরিকার দেখা পেতে হলে এটাই সেরা সময়। করচুরিকা আদি নাম, আর এখন কচুরি। যার গল্প শুরু করতে হলে উত্তর কলকাতায় পা রাখতেই হবে। হরিদাস মোদক। শ্যামবাজার মোড়েই পাশাপাশি 2 হরিদাস মোদকের দোকান। তার মধ্যে যে দোকানটা একটু পুরনো দেখতে, সেখানে একবার ঢুকে পড়লেই কেমন যেন চুপচাপ হয়ে যায় চারপাশ। কাঠের বেঞ্চ টেবিল, রংচটা দেয়ালে মহাপুরুষদের বাঁধানো ছবি, রজনীগন্ধার সরু মালা ঝুলছে সেখানে। কলকাতার আকাশ যখন আরও একটু নীল ছিল, ধুতি পড়া যুবকের দিকে যখন কেউ অবাক হয়ে ঘুরে তাকাতো না, যেন সেই হাওয়া বাতাস আজও থমকে আছে এখানে। আর আধো আবছায় থেকে ঝুড়ি হাতে একজন এগিয়ে আসছে আপনার দিকে। সবুজ কলা পাতায় ঘিয়ে রাঙা 2টি কচুরি থিতু হলো তারপর। তার সঙ্গে হাতা ভরা ছোলার ডাল, না হলে খোসা সমেত আলুর তরকারি। রসিক মাত্রই জানেন শ্রীরাধিকা যেমন বৃন্দাবনচন্দ্রের লাদিনী শক্তি, কচুরির সঙ্গে ডাল বা তরকারির সম্পর্কও ঠিক তাই।
আমরা যুগল বড় ভালোবাসি। সে যাই হোক, এই দোকানে কচুরি মিলবে শুধু সকালে, তারপর নিচে। পাশের দোকানে বিকেলবেলাতেও পাওয়া যায়। অভিধান বলছে ডালের পুর দেয়া ভাজা খাবারই হলো কচুরি। সেভাবে দেখলে ছোলার ডালের পুরিকেও কচুরি বলতে হবে, কিন্তু না, খাঁটি কচুরিতে কাঁচা বিউলির ডাল আর হিঙের পুর ছাড়া অন্য কিচ্ছু চলবে না। আবার ওই একই পুরি যখন 5 ফোড়ন দিয়ে ভাজা হয়ে ময়দার লেচিতে পড়া হবে, তখন তার নাম রাধা পল্লবী। শীতের কথা আলাদা, তখন কড়াইশুঁটির পালা। এসব কথার ফাঁকে 5 মাথার মোড় ছেড়ে পানসি ফিরেছে বাগবাজারে, পটলার ঘাটে। চলুন নেমে পড়া যাক। বাগবাজারে যখনই ঢুকেছি, রাস্তার দুপাশে সাজানো থরে থরে কচুরি দেখে একটাই কথা মনে হয়েছে, এত কচুরি খাই কারা? উত্তর মেলে না, শুধু ভোজবাজির মতো খালি হয়ে যায় ঝুড়ির পর ঝুড়ি। কিন্তু এই ভিড়েও পটলার কচুরির হিসেব নিকেশ আলাদা, সে অটলি হিমাদ্রি সম। দেখতে দেখতে 93 বছর পার করে দিল এই ছোট্ট দোকানটা। কাঁচের শোকেশের ওপারে বাবু হয়ে বসে আছেন দিব্যেন্দু সেন, এখনকার মালিক। চোখে ঋত্বিক ঘটকের সে কালো ফ্রেমের চশমা। কে শুরু করেছিলেন দোকান? আগে আমার ঠাকুরদা শশীভূষণ সেন। তিনিই কি পটলা? না, পটলা তার ছেলে, আমার কাকা। ভালো নামটা কার্তিক সেন। টুকরো টাকরা কথার ফাঁকে হাত চলছে সেনবাবুর। কচুরি আর ছোট আলুর তরকারি শালপাতার বাটিতে ছড়িয়ে পড়ছে হাতে হাতে। বিকেলে এখানে রাধা পল্লবী পাবেন। 2টি পল্লবী, 2 টুকরো আলুর দম। পাকা খদ্দের ভুলেও কোনোদিন 1 টুকরো আলু বেশি চাইবেন না। চাওয়াটা ভব্যতা নয়, যা দেওয়া হয়েছে একেবারে ঠিকঠাক। ওই আলুর দম বাজার খুঁজেও পাওয়া যাবে না। এবার সুকিয়া স্ট্রিট। মোড় থেকে কয়েক পা এগোতেই গীতিকা। সরু এক ফালি দোকানে কাঠের পাটাতনে বসে একটানা কচুরি বেঁধে চলেছেন একজন। পাশেই ময়দার তাল ঢাসা চলছে। এখানে কচুরি পাওয়া যায় যে কোনো সময়। হিঙের কচুরি, আলুর তরকারি আর চাটনি মাখিয়ে মুখে দিলে যে কি হবে তা বলি কেমনে মশাই। এই দোকান শুরু করেছিলেন গণেশ দদুই। মুড়ি, বাতাসা, তেলে ভাজা আর কচুরি। এখন দোকান শঙ্কর দদুইয়ের হাতে। কোনটি পড়া সেমন মানুষটি, ঝকঝকে কথাবার্তা। পুরো একটু কুচকেই বলেছিলাম, হিঙের দাম তো অনেক মশাই, দিচ্ছেন কিভাবে? মশাই, না দিলে হিঙের কচুরি হবে কি করে বলুন তো? মিডিল স্টাম্প ছিটকে গেল আমার। হাসছেন শঙ্কর দদুই, গণেশ দদুইয়ের নাতির নাতি। শিক্ষা আমার পুরো হয়নি এখনো। বললাম, কতদিনের দোকান? 100 বছর হবে? আবার সেই হাসি। আমারই তো 50 পেরিয়ে গেল মশাই, কি যে বলেন। পরের দিন সোজা কলেজ স্ট্রিট, পুঁটিরামের দোকানে। এখানে বলে রাখি, কচুরি আর রাধা পল্লবীর তফাতটা আমায় জানিয়েছিলেন পুঁটিরামের ইন্দ্রজিৎ মোদক। কচুরির থালা হাতে খোঁজ খবর শুরু করতেই বললেন, হ্যাঁ, ওসব পরে হবে, আগে খেয়ে নিন, পরে রহস্যবেদ। 10টার পর এখানে রাধা পল্লবীর পালা। সঙ্গে কাঁচা সোনার ছোঁয়া লাগা ছোলার ডাল, হালকা একটু আদা ফোড়নের গন্ধ, মন ছুঁয়ে যাবে বারবার। খাওয়া শেষ আমার। কাউন্টার ছেড়ে বেরিয়ে এলেন ইন্দ্রজিৎ বাবু। বিজয়কৃষ্ণ গোস্বামীর শিষ্য কুলদানন্দ ব্রহ্মচারীর ভক্ত ছিলেন জিতেন্দ্রনাথ মোদক। পুঁটিরাম মোদক তারই পিসেমশাই। নিজের হাতে ভিত খুঁড়ে জিতেন্দ্রনাথের জন্য এই দোকান চালু করে কুলদানন্দ। সেই যে চালালেন, আজও চলছে। একগাল হাসতেন ইন্দ্রজিৎ বাবু। হাত জোর করে আবার বললেন, গুরুদেবেরই দোকান, আমরা সব এমনি আছি। কলকাতায় কচুরির খোঁজ সাঙ্গ করা আর পিছন দিক করে এভারেস্ট ওঠা দুটোই একরকম। তবুও এই ঝাঁকি দর্শনে একটু অন্যরকম স্বাদের কথা বলতে ইচ্ছে করছে এবার। ধর্মতলায়
কর্পোরেশন আর চাঁদিনীর ক্রসিংয়ে থমকে দাঁড়িয়েছি বারবার। পাশাপাশি দুটো অবাঙালি কচুরির দোকান, যে কোনো একটাই ঢুকে পড়লেই হলো। তবে এখানে কচুরির থেকেও কাঁচা লঙ্কার আচারের টানটা বেশি। ঘন সবুজ এই আচারের মোহে পড়েছিল কলকাতার 90 দশকের কবিরা। তারা এর নাম দিয়েছিল শয়তানের কচুরি। এখানকার আমাদার চাটনিও মন্দ নয়। হিঙের কচুরি, চাটনি, আচার আর তরকারি ফুরিয়ে এলেই পাটি ভরে ঢেলে দিয়ে যাচ্ছে আবার, যাকে বলে একদম ভর পেট খাওয়া। কচুরির কথাই একটা বিষয় পরিষ্কার করে জানানো দরকার। কলকাতার নাম করা বহু মিষ্টির দোকানেই কচুরি পাওয়া যায়, আমার আপনার পাড়ার দোকানেও পাওয়া যায়। নামডাক সব ক্ষেত্রেই অল্প বিস্তর রয়েছে, কিন্তু এখানে আমরা খোঁজ করছি সেই সব দোকানের যাদের তেলে ভাজা বা মিষ্টির চাহিদা থাকলেও লোকে তাদের চেনে কচুরির দুনিয়ার নক্ষত্র বলে। এরকমই একটা দোকান হলো ভবানীপুরের শ্রীহরি। এটা সেটা মিষ্টি আছে হরেক রকম, কিন্তু ভিড়টা হলো কচুরি আর রাধাবল্লভীর। শ্রীহরি কখনো ফাঁকা দেখেছি এরকমটা ঠিক মনে পড়ে না। এখানেও আসল চাহিদাটা বোধ হয় ছোলার ডালের। 1912 সালে এই দোকান শুরু করেছিলেন সন্তোষ কুমার গুঁই। কিছু বলা হলো আর বাকি থেকে গেল অনেকটাই। শ্যামবাজারের দাড়ি, দেশপ্রিয় পার্কের কাছে মহারানী বা খিদিরপুরের বহু পুরনো অবাঙালি কচুরির দোকান। কলকাতার আঁকাবাঁকা গলির অবছায়ায় লুকিয়ে থাকলো কতজনই। আর তাছাড়া রুচিভেদ বলেও তো একটা ব্যাপার আছে। মল্লিক বাজার, রাজাবাজার বা কলাবাগানের মুসলিম বস্তিতে সকাল বিকেল রাশি রাশি কচুরি ভাজা হচ্ছে। ওরা যদিও বলে পুরি, সেই গরম কচুরি দিয়ে ধোঁয়া ওঠা শিক কাবাব খেতে কতজনকে যে দেখেছি। এই দেখুন, আমিষের কথা মাথায় এসে মাছের কচুরির কথাটা মনে পড়ে গেল হঠাৎ। কিশোর সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের দুই বিখ্যাত নায়ক বিমল আর কুমারকে চাকর রামহরি মাঝে সাঝেই মাছের কচুরি বানিয়ে খাওয়াতো। বাগবাজারের দু একটা দোকানে এখনও মাছের কচুরির খোঁজ মিলবে। আর মিলতে পারে ধর্মতলার ডেকার্স লেনে আপনজনের দোকানে। আজকাল কলকাতায় ফুচকার মতো ক্লাব কচুরিও দেদার বিকোচ্ছে, কিন্তু সে তো এই সেদিনের কথা। তারপর তাহার আর পর নেই। বেরিয়ে পড়ুন এবার। এই বহু দূর হতে কচুরির ডাক, খুঁড়ি, সুবাস ভেসে আসছে। তারপর তার আর পর নেই। বেরিয়ে পড়ুন এবার। ওই বহু দূর হতে কচুরির ডাক, খুঁড়ি, সুবাস ভেসে আসছে। সামলে খাবেন, পরের দিন আবার খেতে হবে তো। পুরনো কলকাতার জায়গাগুলোর নামের পেছনেও অনেক না জানা ইতিহাস রয়েছে। এই যেমন শ্যামবাজার, অনেক কথা জড়িয়ে আছে। এই শ্যামবাজারের ইতিহাস নাকি প্রায় 300 বছরের পুরনো। সময়টা ব্রিটিশ পিরিয়ডের। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটি অঞ্চলে নিজেদের ঘাঁটি গেড়েছে। সেই সময় কলকাতাতে জমে উঠেছিল অনেক বাজারও, যে সময়ে পলাশির যুদ্ধও হয়নি। সে সময় থেকেই ইতিহাসের পাতায় পাওয়া যায় শ্যামবাজার আর শ্যামপুকুর থানার উল্লেখ। অনেক জনশ্রুতির মধ্যে কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা জানাও মুশকিল। 1749 সালের ব্রিটিশ গভর্নমেন্টের বেশ কিছু কাগজপত্রে শ্যামবাজারের নাম পাওয়া যায়। অনেকে বলেন একসময় শ্যামাচরণ মুখোপাধ্যায় নামে এক জমিদার থাকতেন এখানে, আর কোম্পানির খাতে যে বিরাট বাজারের উল্লেখ আছে তার মালিকও ছিলেন তিনি। লোকমুখে এই শ্যামাচরণবাবুর বাজার হয়ে দাঁড়ায় শ্যামবাজার। বাজারের পাশেই নাকি একটি বিরাট পুকুর খোদাই করেছিলেন শ্যামাচরণ। আরও একটি জনশ্রুতি আছে কলকাতার জুট লর্ড শ্যামাচরণ বল্লভকে নিয়ে। এখনকার আরজিকর রোডের কাছে লাল রঙের এক বিরাট বাড়ি ছিল বল্লভ পরিবারের, আর সেই পরিবারের সবচেয়ে বিখ্যাত ছিলেন শ্যামাচরণ বল্লভ।
তার নামেই এই শ্যামবাজার কেউ কেউ ভাবে।